Hello everyone, welcome to my YouTube channel Electronics Made Easy with Shomahu. Hope all are doing well. আমরা আজকে শুরু করছি প্রপার্টিজ অফ সেমিকন্ডাক্টরের সেকেন্ড পার্ট। আমরা ফার্স্ট পার্টে আলোচনা করেছিলাম যে সেমিকন্ডাক্টর কি, সেমিকন্ডাক্টরের পিরিয়ডিক টেবিলের মধ্যে সেমিকন্ডাক্টরের পজিশন ঠিক কোথায়, কোন কোন এলিমেন্ট গুলো সেমিকন্ডাক্টর হিসেবে ব্যবহার করা হয় এবং সেমিকন্ডাক্টরের মধ্যে কিভাবে ব্যান্ড ফর্মেশন হয়, এবং লাস্ট অফ অল ইলেকট্রনিক্স এর মধ্যে যেটা খুব পপুলার সেটা হচ্ছে ইকে ডায়াগ্রাম, এনার্জি মোমেন্টাম স্পেস ডায়াগ্রাম। সেই ইকে ডায়াগ্রামের উপর বেস করে সেমিকন্ডাক্টরকে আমরা কি কি ভাগে ভাগ করতে পারি এই প্রত্যেকটা জিনিস আলোচনা করা হয়েছিল, যার ডেসক্রিপশন বক্সের মধ্যে লিংক দেয়া রইল। আজ আমরা আলোচনা করব এই নিম্নলিখিত প্রত্যেকটা পয়েন্ট। তার মধ্যে প্রথম আছে কি ইলেকট্রনিক বন্ডস ইন সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টরের মধ্যে কিভাবে ইলেকট্রনিক বন্ডস পাওয়া যাচ্ছে। ইকে ডায়াগ্রাম আমরা আগেই আলোচনা করেছিলাম, সেটা আরেকটু ইলাবোরেটলি এখানে আলোচনা করা হবে। এরপরে হচ্ছে একটা নতুন টার্ম যেটা হচ্ছে হোল। ইলেকট্রনিক্স এর মধ্যে ইলেকট্রন যেমন আছে তেমনি আরেকটা নতুন টার্ম আছে, সেটা হচ্ছে হোল। তাদের দুজনেরই মুভমেন্ট কিভাবে সেমিকন্ডাক্টরের মধ্যে হয় সেটা এখানে দেখানো হবে। আর আসছে হচ্ছে কি এফেক্টিভ মাস, যেটা রেস্ট মাসের থেকে কি ডিফারেন্স সেটা এখানে আলোচনা করা হবে। ডেনসিটি অফ স্টেটস এবং সবশেষে ডেনসিটি অফ স্টেটস ইন সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টরের মধ্যে কিভাবে ডেনসিটি অফ স্টেটস ক্যালকুলেট করা হয় সেটা এখানে দেখানো হবে। এইবার আমরা সেমিকন্ডাক্টরের মধ্যে ইলেকট্রনিক বন্ডিং সম্পর্কে আলোচনা করব। এলিমেন্টারি সেমিকন্ডাক্টর গুলো কি কি, সিলিকন এবং জার্মেনিয়াম, যাদের প্রত্যেকেরই আউটার মোস্ট সেলে 4টে করে ইলেকট্রন রয়েছে। এবার 4টি ইলেকট্রন থাকার জন্য এরা মেটালের মতো 4টি ইলেকট্রনকে ছেড়ে দিয়ে 4+ হতে পারে না, অথবা নন মেটালের মতো 4টি ইলেকট্রন এরা গ্রহণ করেও পাশের অ্যাটম থেকে করে 4- হয়ে যেতে পারে না। এরা করে কি, এরা এদের এই আউটার মোস্ট সেলের 4টি ইলেকট্রনকে তাদের যে প্রতিবেশী যে অ্যাটম গুলো রয়েছে বা নেবারহুড অ্যাটম গুলো রয়েছে তাদের প্রত্যেকের সঙ্গে শেয়ার করে, এবং শেয়ার করে এরা প্রত্যেকে তাদের আউটার মোস্ট সেলে 8টা করে ইলেকট্রন অ্যাচিভ করছে। এই ছবিটাতে আমরা সেটাই দেখাচ্ছি যে 2D রিপ্রেজেন্টেশন অফ কোভ্যালেন্ট বন্ডিং ইন সিলিকন at T is equal to 0 কেলভিন। আর যে লাল সার্কেল দিয়ে যেটা দেখানো হচ্ছে সেটাই হচ্ছে শেয়ারিং অফ ইলেকট্রন। উপরের সিলিকনের একটা ইলেকট্রন রয়েছে, তলার সিলিকন অ্যাটমটা আরো আরেকটা ইলেকট্রন রয়েছে, সেই দুটো ইলেকট্রন মিলিয়েই এরা দুটো ইলেকট্রন ওই জায়গাটাতে কনসিডার করে নিচ্ছে। এইভাবে প্রত্যেকটা যে সিলিকনের অ্যাটম দেখতে পাওয়া যাচ্ছে তাদের প্রত্যেকেরই দেখা যাচ্ছে যে আউটার মোস্ট সেলে তারা 8টা করে ইলেকট্রন অ্যাচিভ করেছে, ঠিক ইনার্ট গ্যাসের স্ট্রাকচারটা অ্যাচিভ করবার জন্য। এবং তার ফলে যেটা দেখা যায় যে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে একটা অ্যাটম সিলিকনের সেটার কিন্তু আউটার মোস্ট সেলে ঠিক 8টা ভ্যালেন্স ইলেকট্রন পাওয়া যায়। আগের স্লাইডে দেখিয়েছিলাম যে T is equal to 0 কেতে যে কিরকম 2D স্কিমেটিকটা কোভ্যালেন্ট বন্ডিং এর হয় সিলিকনের ক্ষেত্রে। সেখানে কি দেখেছিলাম যে প্রত্যেকটা সিলিকন অ্যাটমের আউটার মোস্ট সেলে 8টা করে ইলেকট্রন রয়েছে। এবার যখন টেম্পারেচার বাড়ানো হচ্ছে তখন কি হচ্ছে যে এই বাইরের টেম্পারেচারটা যখনই বাড়ছে তখন সেই এনার্জিটা সেই ইলেকট্রনকে বাইন্ডিং এনার্জি ব্রেক করতে সাহায্য করে, এবং যখন সেই ইলেকট্রন একটা সাফিসিয়েন্ট এনার্জি পেয়ে যাচ্ছে বাইন্ডিং এনার্জিটা ব্রেক করবার জন্য, তখন সেই ইলেকট্রনটা বাইন্ডিং এনার্জি ব্রেক করে সহজেই বেরিয়ে চলে আসে এবং ক্রিস্টালের মধ্যে ঘুরে বেড়ায় ফ্রি ইলেকট্রন হিসেবে। এবং যখন এই ফ্রি ইলেকট্রন হিসেবে সেই ইলেকট্রনটা ঘুরে বেড়াচ্ছে তখন তার যে জায়গাটায় শূন্যস্থানটা তৈরি হলো বা যে ভ্যাকুয়ামটা তৈরি হলো সেটাই ইলেকট্রনিক্সে আমরা হোল বলে চিহ্নিত করি। প্রথম যে ছবিটা আমরা দেখাচ্ছি ফিগার 1, সেখানে দেখানো হচ্ছে কি 2D schematic of breaking of covalent bonds in silicon at T greater than 0 Kelvin। তার মানে যখন টেম্পারেচারটা আমরা বাড়িয়েছি তখন কিভাবে ইলেকট্রন আউটার মোস্ট সেল থেকে বেরিয়ে চলে এসছে এবং সেই ফ্রি ইলেকট্রনটা সিলিকনের মধ্যে মুভ করছে, আর তার জায়গায় যে ভ্যাকুয়ামটা তৈরি হয়েছে সেটা হচ্ছে হোল। আর ডান দিকের ছবিটা মানে ফিগার 2 এ আমরা কি দেখাচ্ছি যে করেসপন্ডিং ব্যান্ড গ্যাপটা, করেসপন্ডিং এনার্জি ডায়াগ্রাম কিরকম, যে আমরা আগেই বলেছিলাম যে হাইয়েস্ট অকুপায়েড যে ব্যান্ডটা সেটাকে আমরা ভ্যালেন্স ব্যান্ড বলি, আর লোয়েস্ট আনঅকুপায়েড যে ব্যান্ডটা সেটাকে আমরা কন্ডাকশন ব্যান্ড বলি, আর তাদের মধ্যের গ্যাপটা হচ্ছে ব্যান্ড গ্যাপ। এবার আমরা কি বললাম যে যখন
একটা ইলেকট্রন সাফিসিয়েন্ট এনার্জি পাচ্ছে সেই কোভ্যালেন্ট বন্ডটাকে ব্রেক করবার, সেটা সেই সময় ইলেকট্রনটা বেরিয়ে চলে আসে। সেই ইলেকট্রনটা বেরিয়ে কোথায় যায়? ইলেকট্রনটা বেরিয়ে যেখানে যায় সেটাই আমরা এই করসপন্ডিং ব্যান্ড এনার্জি ব্যান্ড ডায়াগ্রামে দেখাচ্ছি। ইলেকট্রনটা বেরিয়ে চলে যায় কোথায়? কন্ডাকশন ব্যান্ডে। তার মানে সাফিসিয়েন্ট এনার্জিটা কত? ব্যান্ড গ্যাপ এনার্জি। যখন সেই ইলেকট্রনটা তার ইকুইভ্যালেন্ট এনার্জি অ্যাবজর্ব করতে পারছে, মানে ব্যান্ড গ্যাপ এনার্জির ইকুইভ্যালেন্ট এনার্জি অ্যাবজর্ব করতে পারছে, তখনই সে ভ্যালেন্স ব্যান্ড থেকে জাম্প করে কন্ডাকশন ব্যান্ডে চলে যায়। কারণ মাঝখানের এই ব্যান্ড গ্যাপ বা ফরবিডেন গ্যাপের মধ্যে কিন্তু কোনো ইলেকট্রন এক্সিস্ট করতে পারে না। তার ফলে একটা ইলেকট্রনকে বাইরে থেকে যে এনার্জিটা অ্যাবজর্ব করতে হচ্ছে সেটা হচ্ছে তার ইকুইভ্যালেন্ট ব্যান্ড গ্যাপ এনার্জি, এবং তখনই সে বন্ডিংটা ব্রেক করে একদম জাম্প করে কোথায় যাচ্ছে? কন্ডাকশন ব্যান্ড। এবং যখন সে কন্ডাকশন ব্যান্ডে চলে যাচ্ছে তখন ভ্যালেন্স ব্যান্ডে যে এমটি স্টেট গুলো তৈরি হচ্ছে সেটাকেই আমরা বললাম যে হোল বলে চিহ্নিত করা হয়। এবার এই কন্ডাকশন ব্যান্ডে এই যে ফ্রি ইলেকট্রন গুলো চলে গেল সেগুলো কিন্তু ফ্রিলি মুভ করতে পারছে, এবং তখনই সেমিকন্ডাক্টর কন্ডাক্ট করা শুরু করে। এবং আরেকটা ব্যাপার হলো, এই ছবিটা থেকে দেখা যাচ্ছে যে ঠিক যতগুলো ফ্রি ইলেকট্রন তৈরি হয়েছে ঠিক ততগুলোই কিন্তু হোল তৈরি হয়েছে। তার মানে ফ্রি ইলেকট্রনের সংখ্যা এবং হোলের সংখ্যা সবসময় সমান থাকে। ঠিক আমরা আগের স্লাইডে কি আলোচনা করলাম, যে যখন আমরা বাইরের টেম্পারেচারটাকে বাড়াচ্ছি সেমিকন্ডাক্টরের, তখন তার এই আউটার মোস্ট সেলের ইলেকট্রন গুলো সহজেই জাম্প করে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যায়। এটা আমরা এনার্জি ব্যান্ড ডায়াগ্রামে দেখিয়েছিলাম। এই স্লাইডটাতে সেটাই আমরা ইকে ডায়াগ্রামের ক্ষেত্রে দেখাচ্ছি। প্রথম যে ছবিটা সেটা হচ্ছে T is equal to 0 কেলভিন। তার মানে সেখানে কিন্তু কোনো ফ্রি ইলেকট্রন নেই। ভ্যালেন্স ব্যান্ড গুলো ফিল্ড অবস্থায় রয়েছে, কমপ্লিটলি ফিল্ড, আর কন্ডাকশন ব্যান্ড কমপ্লিটলি এমটি অবস্থায় রয়েছে। সেই জন্য ইকে ডায়াগ্রামের প্রথম ছবিটায় দেখা যাচ্ছে কি, যে ভ্যালেন্স ব্যান্ডের যে স্টেটটা, প্রত্যেকটা স্টেটই ইলেকট্রন দিয়ে কমপ্লিটলি ফিল্ড রয়েছে, আর কন্ডাকশন ব্যান্ড কমপ্লিটলি এমটি। এরপরে আমরা সেকেন্ড ছবিটায় আসছি। সেকেন্ড ছবিটায় কি দেখাচ্ছে, যে যখন টেম্পারেচার ইনক্রিজ করা হচ্ছে তখন ইলেকট্রন গুলো তার ব্যান্ড গ্যাপ এনার্জির ইকুইভ্যালেন্ট এনার্জি যখন অ্যাবজর্ব করে নিচ্ছে তখন সে জাম্প করে কন্ডাকশন ব্যান্ডে চলে যায় এবং সে ফ্রিলি মুভ করতে পারে। তার ফলে এখন দেখা যাচ্ছে কি, যে ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে এমটি স্টেট তৈরি হয়েছে, আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে কিছু পরিমাণে ফিল্ড স্টেট তৈরি হয়েছে। যেটা আমরা আগের স্লাইডে দেখিয়েছিলাম এমনি এনার্জি ব্যান্ড ডায়াগ্রামের ক্ষেত্রে, সেটাই এখানে আমরা ইকে ডায়াগ্রামে ডিসকাস করলাম। কারণ আমি আগেই বলেছি যে ইকে ডায়াগ্রাম কিন্তু ইলেকট্রনিক্স এর একটা খুব ইম্পর্টেন্ট ডায়াগ্রাম, যেটা বারে বারে বিভিন্ন সেমিকন্ডাক্টরের প্রপার্টি দেখানোর জন্য, সেটা ইলেকট্রনিক্স হোক সেটা ফোটনিক্স হোক, আমরা আলোচনা করব। এইবার আমরা হোলের কনসেপ্টটা কি সেটা নিয়ে আলোচনা করব। আমি আগে বললাম যে ইলেকট্রনিক্স এর মধ্যে ইলেকট্রন যেমন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তেমনি হোল হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। হোল কিভাবে জেনারেট করে? প্রথম পয়েন্ট কি বলছে, at t greater than 0 kelvin an empty state is created in valence band। কেন ভ্যালেন্স ব্যান্ডে তৈরি হয়? কারণ যখনই t greater than 0 kelvin, মানে t যত বাড়ছে, টেম্পারেচার যত বাড়ছে, তত সেমিকন্ডাক্টরের অ্যাটম গুলোর আউটার মোস্ট সেলের ইলেকট্রন গুলো সাফিসিয়েন্ট এনার্জি অ্যাবজর্ব করছে অ্যাম্বিয়েন্স থেকে, এবং তারা সহজেই কোভ্যালেন্ট বন্ডিংটা ব্রেক করে বেরিয়ে চলে যাচ্ছে এবং ফ্রি ইলেকট্রন হিসেবে মুভ করতে পারছে। তখন সেই কোভ্যালেন্ট বন্ডিংটা যে ব্রেক করে গেল সেইখানেই এই এমটি স্টেটটা তৈরি হচ্ছে। এবার সেকেন্ড পয়েন্ট কি বলছে, ইফ আ ভ্যালেন্স ইলেকট্রন ক্যান গেইন সাফিসিয়েন্ট এনার্জি টু ব্রেক ইটস কোভ্যালেন্ট বন্ড ক্যান ইজিলি হপ টু দ্যাট এমটি স্টেট। এবার কি হচ্ছে, যে যখন একটা ফ্রি ইলেকট্রন বেরিয়ে চলে গেল তখন সেখানে একটি এমটি স্টেট তৈরি হয়েছে। এবার তার পাশের যে ইলেকট্রনটা রয়েছে সেও যদি সাফিসিয়েন্ট এনার্জি অ্যাবজর্ব করতে পারে তাহলে সেও তার কোভ্যালেন্ট বন্ডটা ব্রেক করছে, এবং ব্রেক করে আগের যে এমটি স্টেটটা ছিল সেইখানে জাম্প করে চলে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, আবার একটা নতুন হোল তৈরি হয়ে যাচ্ছে, নতুন এমটি স্টেট তৈরি হচ্ছে, যেটা হচ্ছে হোল। এইভাবেই ইলেকট্রন একদিকে মুভ করছে, হোল তার অপোজিট দিকে মুভ করতে করতে যাচ্ছে। আমরা পরের স্লাইডটাতে এই ইলেকট্রন এবং হোলের মুভমেন্টটাকে ছবির আকারে দেখিয়েছি। আমরা আগের স্লাইডটায় বললাম যে ইলেকট্রন এবং হোলের মুভমেন্ট সবসময় অপোজিট ডাইরেকশনে হয়। এখানে আমরা সেটাই ছবির মাধ্যমে দেখিয়েছি, যে মুভমেন্ট অফ ইলেকট্রনস এন্ড হোলস ইন সেমিকন্ডাক্টর।
আমরা এখানে তিনটে কনজিকিউটিভ সিলিকন অ্যাটমকে কনসিডার করে নিয়েছি। প্রথম ছবিটা দেখা যাচ্ছে একদম ডান দিকে সিলিকন অ্যাটমের মধ্যে একটা হোল রয়েছে, মাঝখানেরটা এবং বাম দিকে কোনো হোল নেই। এই যখন ডান দিকে সিলিকন অ্যাটমের মধ্যে একটা হোল রয়েছে, তখন তার পাশের যে সিলিকন অ্যাটমটা তার আউটার মোস্ট শেলের ইলেকট্রন চেষ্টা করছে বাইন্ডিং এনার্জিকে ব্রেক করে সহজেই সেই হোলটাকে ক্যাপচার করতে। তার ফলে যখন ইলেকট্রনটা লাফিয়ে ডান দিকে সিলিকন অ্যাটমের মধ্যে চলে যাচ্ছে, তখন মাঝখানে একটা হোল তৈরি হয়ে যাচ্ছে, কারণ সে তার কোভ্যালেন্ট বন্ডিংটা ব্রেক করে ডান দিকে সিলিকন অ্যাটমে চলে গেছে। তার ফলে নতুন করে একটা হোল তৈরি হলো মাঝখানে, ইলেকট্রনটা মুভ করলো ডান দিকে, হোল মুভ করলো বাঁ দিকে। এবার দেখা যাচ্ছে একদম লেফট হ্যান্ড সাইডের যে সিলিকন অ্যাটমটা রয়েছে তার আউটার মোস্ট শেলের ইলেকট্রনটা এবার চেষ্টা করছে মাঝের যে সিলিকন অ্যাটমে যেখানে হোল রয়েছে সেইখানে চলে আসতে কোভ্যালেন্ট বন্ডিং ব্রেক করে। তার ফলে ইলেকট্রনটা আবার জাম্প করে সাফিসিয়েন্ট এনার্জি গ্যাদার করেছে, করে সহজেই বাইন্ডিং এনার্জি ব্রেক করে সে জাম্প করে চলে আসছে কোথায়, মাঝের সিলিকন অ্যাটমে। তার ফলে সেইখানকার হোলটা ওই ইলেকট্রন দিয়ে ভর্তি হয়ে গেল। কিন্তু নতুন একটা হোল কোথায় তৈরি হলো, সেটা একদম লেফট হ্যান্ড সাইডের সিলিকন অ্যাটমের মধ্যে। তার ফলে প্রথম ছবিতে আমরা দেখিয়েছিলাম যে হোলটা রয়েছে একদম রাইট হ্যান্ড সাইডের সিলিকনে, আর লাস্ট ছবিটা কি দেখাচ্ছে, সেই হোল মুভ করতে করতে একদম লেফট হ্যান্ড সাইডের সিলিকনের মধ্যে রয়েছে, চলে এসছে। আর অপোজিট দিকে ইলেকট্রনটা একদম লেফট হ্যান্ড সাইড থেকে মুভ করতে করতে রাইট হ্যান্ড সাইডে চলে গেছে। তার ফলে এই ছবিটা থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ইলেকট্রন এবং হোল সবসময় অপোজিট ডাইরেকশনে মুভ করে। তার জন্যই আমরা কনসিডার করি কি, ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ আমরা জানি, হোলকে তাই পজিটিভ চার্জ হিসেবে কনসিডার করা হয়। এইবার আমরা আলোচনা করব যে হোয়াট ইজ এফেক্টিভ মাস। In crystalline structure, when a particle, either electron or hole, moves due to an external force, an internal force also works on it. এবং তার ফলে টোটাল ফোর্সটা কি হচ্ছে, F is equal to F external plus F internal। এবার তাহলে টোটাল ফোর্স ইকুয়ালস টু কি, যে এম স্টার ইনটু এ, এ যেখানে অ্যাক্সেলারেশন আর এম স্টার হচ্ছে একটা নতুন কনসেপ্ট, যেটাকে আমরা বলছি কি এফেক্টিভ মাস অফ দ্য পার্টিকেল। এই ফর্মুলাটা খুবই চেনা, নিউটন সাহেবের দ্বিতীয় গতিসূত্রের সঙ্গে একই। কিন্তু সেখানে ক্লাসিক্যাল ফিজিক্সে আমরা কনসিডার করি কি, যে একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলে একটা বডি মুভ করছে, সেই বডির মাস, রেস্ট মাস হচ্ছে এম, এবং সেই অ্যাক্সেলারেশনটা তার কি এ, এবং সেই প্রোডাক্ট অফ মাস ইনটু অ্যাক্সেলারেশন গিভস দ্য টোটাল অ্যামাউন্ট অফ ফোর্স। কিন্তু যখন আমরা একটা ক্রিস্টালাইন স্ট্রাকচারের মধ্যে কনসিডার করছি, তখন এক্সটার্নাল ফোর্স যেমন অ্যাপ্লাই হচ্ছে তেমন তো আছেই, তার সঙ্গে যখন একটা ইলেকট্রন বা একটা হোল মুভ করছে তার মধ্যে নানা ইন্টারনাল ফোর্স কাজ করে, যেমন বাইন্ডিং এনার্জি আছে, এবং তার ফলে তার এফেক্টিভ যে মাসটা, তার যে রেস্ট মাসের থেকে সেই মাসটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা একটা সহজ এক্সাম্পল দিয়ে বললে যেমন হয়, যে যখন আমরা একটা বাকেট নিচ্ছি, যে বাকেটটা, একটা বাকেট হচ্ছে জলে ভর্তি আর একটা বাকেট হচ্ছে তেলে ভর্তি। এবারে তার মধ্যে দুটোতেই যদি একই ভরের দুটো মার্বেলকে ছেড়ে দেওয়া হয়, তো দেখা যায় যে আমরা যে তেলে ভর্তি যে বাকেটটা নিয়েছিলাম সেইখানে কিন্তু মার্বেলটার মুভমেন্টটা জলে ভর্তি বাকেটের থেকে অনেক কম। তার কারণ কি, তার কারণ হচ্ছে তেলের মধ্যে তেলের যে ভিসকোসিটি, সেই ভিসকোসিটিটা জলের থেকে আলাদা, এবং হাই ভিসকোসিটি থাকার জন্য এটা কিন্তু মার্বেলের মুভমেন্টে একটা বাধা তৈরি করছে। এটাই হচ্ছে মার্বেলের মাসকে সামান্যভাবে এফেক্ট করে, সেইটাকে কনসিডার করা হচ্ছে এই ক্রিস্টালাইন স্ট্রাকচারের ক্ষেত্রে, এবং সেই জন্যই এই এফেক্টিভ মাসের কনসেপ্টটা আসছে। এবার এফেক্টিভ মাস আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি, সেইটা এইখানে ফর্মুলার মাধ্যমে দেখানো হচ্ছে, যে এফেক্টিভ মাস ক্যান বি ক্যালকুলেটেড ফ্রম দ্য কার্ভেচার অফ এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। এনার্জি ব্যান্ড কি, আমি যেটা আগেই বললাম, যে ইকে ডায়াগ্রাম আমাদের সেমিকন্ডাক্টর ফিজিক্সের মধ্যে বারবার আসবে, এবং ইকে ডায়াগ্রাম একটা খুব ইম্পর্টেন্ট প্যারামিটার। সেই ইকে ডায়াগ্রামের যে কার্ভেচারটা, এনার্জি এবং মোমেন্টাম স্পেস যে ডায়াগ্রামটা, তার যে কার্ভেচার, সেই কার্ভেচারের উপরই ডিপেন্ড করে এফেক্টিভ মাস, এবং সেই কার্ভেচার থেকেই আমরা এফেক্টিভ মাসকে ক্যালকুলেট করতে পারছি।
এবং ইলেকট্রনের ক্ষেত্রে এফেক্টিভ মাস হয় নেগেটিভ এবং হোলের ক্ষেত্রে এফেক্টিভ মাস হয় পজিটিভ। তার কারণ কি? কারণ কন্ডাকশন ব্যান্ডের যে কার্ভেচার, সেই কার্ভেচার সবসময় হচ্ছে নেগেটিভ, তার ফলে ইলেকট্রনের এফেক্টিভ মাস নেগেটিভ। আর ভ্যালেন্স ব্যান্ডের কার্ভেচার যেহেতু সবসময় পজিটিভ হয়, সেই জন্যই হোলের এফেক্টিভ মাস পজিটিভ হয়। এই ক্ষেত্রে কিন্তু রেস্ট মাসের থেকে এফেক্টিভ মাস আলাদা হয়ে গেল, কারণ রেস্ট মাস কিন্তু কোন রকম সাইন থাকে না, রেস্ট মাস একটা নন চার্জেবল প্যারামিটার, ঠিক আছে, অলওয়েজ পজিটিভ। কিন্তু এফেক্টিভ মাস দেখা যাচ্ছে ইলেকট্রনের ক্ষেত্রে নেগেটিভ হচ্ছে আর হোলের ক্ষেত্রে পজিটিভ হচ্ছে। আমরা আগের স্লাইডে কি দেখলাম, যে এফেক্টিভ মাস ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য কার্ভেচার অফ ইকে ডায়াগ্রাম, এবং ইকে ডায়াগ্রামের এই কার্ভেচারের উপর ইনভার্সলি প্রপোর্শনাল হওয়ার জন্য যে ব্যাপারটা পাওয়া যায় সেটা হচ্ছে কি, প্রথম কথা আগে বলে নি যে কার্ভেচার কি। কার্ভেচার হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ, ঠিক আছে, এটা ডেল টু ই ডেল কে টু এইখান থেকেই দেখা যাচ্ছে। এবারে আমরা এখানে দুটো ফিগার দেখাচ্ছি। ফিগার 1 কি হচ্ছে, হায়ার কার্ভেচার মানে কার্ভটা অনেক স্টিফ, আর ফিগার 2 হচ্ছে লোয়ার কার্ভেচার মানে কার্ভটা অনেক হচ্ছে লো, যেখানে স্টিফনেসটা খুবই কম সেকেন্ড ফিগারে। তাহলে প্রথম ফিগারটার ক্ষেত্রে কি বলা যাচ্ছে, যেহেতু স্টিফনেস অনেক বেশি মানে কার্ভেচার অনেক বেশি, কিন্তু এফেক্টিভ মাস যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল, তার মানে প্রথম ফিগারে যে এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা দেখাচ্ছি সেইখানে যেই পার্টিকেল গুলো থাকবে সেই পার্টিকেল গুলোর এফেক্টিভ মাস কিন্তু কম হবে। আর সেকেন্ড ফিগারটায় যেহেতু তার স্টিফনেস অনেক কম, তার মানে কার্ভেচার অনেক কম, এফেক্টিভ মাস হচ্ছে কি ইনভার্সলি প্রপোর্শনাল, তার মানে কার্ভেচার যখনই কম হচ্ছে এফেক্টিভ মাস কিন্তু ইনক্রিজ করছে। তার ফলে যে এনার্জি ব্যান্ডের কার্ভেচার যত কম, সেই এনার্জি ব্যান্ডের মধ্যে যে পার্টিকেল থাকবে, সেটা ইলেকট্রন হতে পারে, সেটা হোল হতে পারে, তাদের এফেক্টিভ মাস কিন্তু অনেক বেশি হবে। আর যে এনার্জি ব্যান্ডের কার্ভেচার অনেক হাই হয় বা যে এনার্জি ব্যান্ড অনেক স্টিফ হয়, তার মধ্যে যে পার্টিকেলই থাকুক না কেন, সেটা ইলেকট্রন বা হোল, তাদের কিন্তু এফেক্টিভ মাস কম হয়। এখানে আমরা আলোচনা করব যে টাইপস অফ এফেক্টিভ মাস। প্রথমটা হচ্ছে কি ডেনসিটি অফ স্টেট এফেক্টিভ মাস। ডেনসিটি অফ স্টেট এফেক্টিভ মাস শুধুমাত্র কাজে লাগে যে পার্টিকেলের ডেনসিটি অফ স্টেট ক্যালকুলেট করবার জন্য, যার কথা আমরা পরে আলোচনা করছি। এবার ডেনসিটি অফ স্টেট এফেক্টিভ মাস কিভাবে ক্যালকুলেট করা যায়? ক্যালকুলেটেড বাই জিওমেট্রিক মিন কম্বাইন্ড উইথ দ্য ডিজেনারেসি ফ্যাক্টর। আমরা এই ফর্মুলায় দেখতে পাচ্ছি যে এফেক্টিভ মাস যেটা এক্স ওয়াই এবং জেড ডাইরেকশনে তিনটে আলাদা এফেক্টিভ মাস রয়েছে, সেই তিনটে আলাদা এফেক্টিভ মাসের জিওমেট্রিক মিন নিচ্ছে আর তার সঙ্গে কম্বাইন করছে কোনটা, ডিজেনারেসি ফ্যাক্টর। এবারে এই এফেক্টিভ মাসের ক্ষেত্রে এক্স ওয়াই জেড এই যে তিনটে ডাইরেকশনের এফেক্টিভ মাস পাওয়া যাচ্ছে, যদি এনার্জি ব্যান্ডটা স্ফেরিক্যাল হয় সেক্ষেত্রে কিন্তু mx my এবং mz সমান, আর যদি সেটা ইলিপ্টিক্যাল হয়, এই দুটো স্ট্রাকচারই পাওয়া যায়, যদি এনার্জি ব্যান্ড ইলিপ্টিক্যাল হয় তাহলে mx my এবং mz কিন্তু আলাদা হবে। এরপর আসছি কন্ডাক্টিভিটি এফেক্টিভ মাসের কথায়। কন্ডাক্টিভিটি এফেক্টিভ মাসটা কিন্তু কেরিয়ারের মোবিলিটি বা কন্ডাক্টিভিটি ক্যালকুলেট করবার জন্য কাজে লাগে। এবার এটাকে কিভাবে ক্যালকুলেট করা যায়? এটা হচ্ছে হারমোনিক মিন অফ দ্য এফেক্টিভ মাস অ্যালং এক্স ওয়াই এন্ড জেড অ্যাক্সিস। mx my এবং mz এই তিনটেরই হারমোনিক মিন আমরা কনসিডার করি, করে সেইখান থেকে কন্ডাক্টিভিটি এফেক্টিভ মাস পাওয়া যায়। এক্ষেত্রেও কিন্তু একই কথা, যদি স্ফেরিক্যাল স্ট্রাকচার হয় তাহলে mx my mz, আর যদি ইলিপ্টিক্যাল স্ট্রাকচার হয় সেক্ষেত্রে x y এবং z এর তিনটের এফেক্টিভ মাস আলাদা হবে, ঠিক আছে। হোয়াট ইজ ডেনসিটি অফ স্টেটস? ডেনসিটি অফ স্টেটস কাকে বলছে? সেটা হচ্ছে নাম্বার অফ অ্যালাউড এনার্জি স্টেটস পার ইউনিট ভলিউম পার ইউনিট এনার্জি। একটা থ্রি ডাইমেনশনাল মেটেরিয়াল বা ফর বাল্ক স্ট্রাকচার, সেখানে আমরা নাম্বার অফ অ্যালাউড কোয়ান্টাম স্টেটস বিটুইন দ্য এনার্জি E and E plus delta E per unit volume can be expressed as G of E,
যেখানে জি অফ ই হচ্ছে ডেনসিটি অফ স্টেটস। এবার এই ডেনসিটি অফ স্টেটস কার কার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল? দুটো প্যারামিটারের সঙ্গে। একটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা এফেক্টিভ মাস, কারণ এখানে এম স্টার ডিওএস হচ্ছে ডেনসিটি অফ স্টেটস এফেক্টিভ মাস, আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা এনার্জি। ফর থ্রি ডাইমেনশনাল মেটেরিয়াল এখানে ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে স্কোয়ার রুট অফ এনার্জির সাথে। তার ফলে আমরা কি পাচ্ছি, এখানে যে ডেনসিটি অফ স্টেটস এর ভেরিয়েশনটা দেখাচ্ছে এনার্জির সাথে, সেটা এই কার্ভটার মাধ্যমে পাওয়া যাচ্ছে, যেখানে ডেনসিটি অফ স্টেটস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ এনার্জি। আর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, যেহেতু ডেনসিটি অফ স্টেটস এফেক্টিভ মাসের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, তার ফলে এফেক্টিভ মাস যত বাড়বে তত কিন্তু ডেনসিটি অফ স্টেটস বাড়বে। তাহলে আমরা এক্ষেত্রে একটা কথা বলতে পারি, আমরা আগে দেখালাম কি, যে এনার্জি ব্যান্ডের কার্ভেচার হাই সেই এনার্জি ব্যান্ডের এফেক্টিভ মাস কিন্তু লো, আর যে এনার্জি ব্যান্ডের কার্ভেচার লো সেই এনার্জি ব্যান্ডের ক্ষেত্রে যে পার্টিকেল থাকছে তার এফেক্টিভ মাস হচ্ছে হাই। আবার এই ডেনসিটি অফ স্টেটস এর ডেফিনেশন থেকে পেলাম কি, যে লার্জার এফেক্টিভ মাস মিন্স লার্জার ডেনসিটি অফ স্টেটস। তার মানে যে এনার্জি ব্যান্ডের কার্ভেচার যত কম হয় তার মধ্যে ডেনসিটি অফ স্টেটস কিন্তু অনেক বেশি থাকছে। এইখানে আমরা ডেনসিটি অফ স্টেটস ইন সেমিকন্ডাক্টর দেখাচ্ছি। এখানে জাস্ট কয়েকটা ফর্মুলা দেওয়া রয়েছে, এখানে আমি আর কিছু ইলাবোরেটলি বলছি না, জাস্ট এই প্যারামিটার গুলো কি কি সেইটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে ইসি হচ্ছে কন্ডাকশন ব্যান্ডেজ, ইভি হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডেজ, mn স্টার ডিওএস হচ্ছে ডেনসিটি অফ স্টেটস এফেক্টিভ মাস অফ ইলেকট্রন, আর এমপি স্টার ডিওএস হচ্ছে ডেনসিটি অফ স্টেটস এফেক্টিভ মাস অফ হোল, আর জিসি আর জিভি এই দুটোই হচ্ছে ডেনসিটি অফ স্টেটস এফেক্টিভ মাস অফ ইলেকট্রন এন্ড হোল রেসপেক্টিভলি। এইবার আমরা ডেনসিটি অফ স্টেটস ইন সেমিকন্ডাক্টর আলোচনা করব। আমরা থ্রি ডাইমেনশনাল সেমিকন্ডাক্টর কনসিডার করেছি বা বাল্ক স্ট্রাকচার। সেখানে আমরা কি পাচ্ছি, আমরা আগেই দেখিয়েছিলাম যে ডেনসিটি অফ স্টেটসটা এনার্জির সাথে স্কোয়ার রুটে ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে। ডেনসিটি অফ স্টেটস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ এনার্জি। তার কার্ভটা যেরকম হয়েছিল, এখানেও কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের ডেনসিটি অফ স্টেটস এর কার্ভটা কিন্তু সিমিলার হচ্ছে। এবার কন্ডাকশন ব্যান্ডের ডেনসিটি অফ স্টেটস কোথায় এক্সিস্ট করছে, যখন ই গ্রেটার দেন অর ইকুয়াল টু ইসি। তার মানে কন্ডাকশন ব্যান্ড এজের উপরে ডেনসিটি অফ স্টেটস এক্সিস্ট করে। আর ভ্যালেন্স ব্যান্ডের ক্ষেত্রে কি দেখাচ্ছে, যে জিভি অফ ই এক্সিস্ট করছে শুধুমাত্র ই লেস দেন অর ইকুয়াল টু ইভি। তার মানে ভ্যালেন্স ব্যান্ড এজ যে তলায় আমরা ডেনসিটি অফ স্টেটস ভ্যালেন্স ব্যান্ডের জন্য পাই, কিন্তু কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের ঠিক মাঝামাঝি যে জায়গাটা, মানে যেটা হচ্ছে ফরবিডেন গ্যাপ বা এনার্জি ব্যান্ড গ্যাপ, ইভি লেস দেন ই লেস দেন ইসি, এই রিজিয়নটাই কিন্তু কোন রকম ডেনসিটি অফ স্টেটস থাকে না। এবং ডেনসিটি অফ স্টেটস যদি এখানে এক্সিস্ট না করে, তার মানে এখানে কোন রকম ইলেকট্রন থাকতে পারে না। ইলেকট্রন শুধুমাত্র থাকবে কন্ডাকশন ব্যান্ডে অথবা ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে। এবং আরেকটা জিনিস আমরা যেটা এই ছবি থেকে পাচ্ছি, সেটা হচ্ছে জিসি অফ ই এবং জিভি অফ ই। তার মানে কি, কন্ডাকশন ব্যান্ডের ডেনসিটি অফ স্টেট ফাংশন এবং ভ্যালেন্স ব্যান্ডের ডেনসিটি অফ স্টেট ফাংশন দুটোই কিন্তু সিমেট্রিক্যাল হয়। এবং কার রেসপেক্টে সিমেট্রিক্যাল হচ্ছে, অ্যাবাউট দ্য এনার্জি মিডওয়ে বিটুইন ইসি এন্ড ইভি, তাদের রেসপেক্টে এই জিসি অফ ই এবং জিভি অফ ই both are symmetrical. If this content is useful, please put a like and share it with others. And if you want to get such videos like this, please subscribe my YouTube channel Electronics Made Easy with Shomabu. And for any suggestions or for any queries, you are most welcome to comment. Thank you for watching this.